নমস্কার সবাইকে, আমি রশনি আর ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটি হরর স্টোরি যার নাম ম্যাটিনি শো। গল্পটি এবছর 1432 শারদীয়া শুক্তায়া থেকে গৃহীত। গল্পের লেখকের নাম সৌভিক চক্রবর্তী। তাড়াহুড়ো করে গায়ে জামা চড়াচ্ছিল শাগনিক। এমন সময় ভেতরের ঘর থেকে মা হাঁক দিল, বাবু তোর ফোন। দেওয়াল ঘড়ির দিকে তাকালো, 3:10। এদিকে পাক্কা 3:30 সিনেমা শুরু হয়ে যাবে। চেঁচিয়ে বলল, এখন সময় হবে না মা, বলে দাও আমি বাড়িতে নেই। অনিমেষ ফোন করেছে, তোকে ডাকছে। অগত্যা। শাগনিক ভেতরে গেল, মার হাত থেকে রিসিভার নিয়ে বিরক্তভাবে বলল, তুই এখনো বাড়ি থেকে না বেরিয়ে আমাকে ফোন করছিস? আরে শোন না, এদিকে ঝামেলা হয়ে গেছে। গ্রামের বাড়িতে ঠাকুমা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে, মাথাতেও চোট লেগেছে। আমরা সবাই এখন ওখানেই যাচ্ছি। খুশির যে বেলুনটা আজ সারা দিন ধরে ওর বুকের ভেতর ফুলছিল তা এক ধাক্কায় অনেকখানি চুপসে গেল। মিনমিনে গলায় শাগনিক বলল, তুই না থাকলে আমার সিনেমা দেখতে ভালো লাগবে না। আজ বরং তাহলে ক্যান্সেলই করে দিই। ওহ, সেটা করিস না। আমাদের কদিন ওখানে থাকতে হবে কে জানে। ফিরতে ফিরতে হয়তো সিনেমাটাই উঠে যাবে হল থেকে। তুই বরং দেখে রাখ, আমি ফিরলে গল্পটা বলিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, ওখান থেকে কল করিস। ফোন রেখে ড্রয়িং রুমে ফিরে এলো শাগনিক। টেবিল থেকে সাইকেলের চাবি তুলে নিল। মা, অনিমেষের ঠাকুমার পা ভেঙে গেছে, তাই ও আসতে পারবে না, আমি একাই চললাম। রান্নাঘরের সামনে দাঁড়ানো মার দিকে হাত নেড়ে বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। মাস 6 হলো শাগনিকদের পাড়ায় নতুন সিনেমা হল খুলেছে, অপর্ণা। ওর বাড়ি থেকে বেশ কাছে, সাইকেলে 15 মিনিট মতো লাগে। খুব একটা বড় নয়, তবে গোছানো, ছিমছাম। শুরুর দিকে শুধু নতুন রিলিজ হওয়া হিন্দি আর বাংলা সিনেমাই আসতো হলটায়, কিন্তু গত মাস থেকে একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। ম্যাটিনি শোতে 1980 আর 90-এর দশকের বিখ্যাত কিছু হলিউডের ভয়েস সিনেমা দেখানো হচ্ছে। এমনিতে ইংরেজি সিনেমায় টিকিটের দাম তো অনেক হয়, কিন্তু অপর্ণার এই শোর টিকিট বেশ সস্তা। 2 সপ্তাহ অন্তর নতুন একটা করে সিনেমা আসে। বিকেল 3:30টায় শুরু, 5টা 5:30টার মধ্যে শেষ। তার উপর প্রতিটা সিনেমায় পিজি সার্টিফিকেট দেওয়া, মানে ছোটরাও চাইলে অনায়াসে দেখতে পারে। ক্লাস 8-এর শাগনিকের বাবার কাছ থেকে অনুমতি পেতে তাই কোনোরকম অসুবিধে হয়নি। শনিবারও স্কুলে হাফ ছুটি থাকে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ে সিনেমা দেখতে। সন্ধ্যের আগেই বাড়ি চলে আসে বলে মারও কোনো চিন্তা হয় না, বরং কখনো কোল্ড ড্রিঙ্কস, কখনো আইসক্রিম খাওয়ার জন্য বেশি করে টাকাও গুঁজে দেয় তার হাতে। এর মধ্যেই 3টে সিনেমা দেখা হয়ে গেছে শাগনিকের, দ্য ভ্যাম্পায়ার, রেড হ্যালোইন আর নাইট অফ দ্য জম্বি। 3টেই ফাটাফাটি লেগেছে ওর। যেমন দুর্দান্ত অ্যাকশন, তেমন স্পেশাল এফেক্টসের মধ্যেই নায়ক নায়িকাদের সাবলীল অভিনয়। কিন্তু ভয় তেমন পায়নি। আসলে ছোটবেলা থেকেই ও সাহসী, রীতিমতো ডান পিটে। পাড়ার মাঠে ফুটবল খেলার সময় বেকায়দায় মারার শটে বল পাশের পোড়ো বাড়িতে গিয়ে পড়লে সেটা খুঁজে আনা, অথবা ব্যাডমিন্টন খেলার সময় শাটলকক রাধাচূড়া গাছের ডালে আটকালে সেটা পেরে আনার দায়িত্ব সব সময়ই ওর ওপরেই বার্তায়। অনিমেষের স্বভাব আবার ঠিক উল্টো, অল্পেতেই ভয় পেয়ে যায়। জম্বির সিনেমাটা দেখতে দেখতে তো কেঁপে কেঁপে উঠছিল বারে বারে। শাগনিক পাশের সিটেই বসেছিল, দিব্যি টের পেয়েছে বন্ধুর কাঁপুনি। জোর কদমে সাইকেলের প্যাডেল ঘোরাচ্ছিল শাগনিক, কিন্তু অনিমেষ সঙ্গে নেই বলে ওর মনের ভেতর দুঃখের একটা ভাবও মাথাচাড়া দিচ্ছিল বারবার। এর আগে কখনো সিনেমা হলে একা একা সিনেমাও দেখেনি। যাই হোক, ছবিটা জমজমাট হবে এই বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো।
সেদিন স্কুল থেকে ফেরার পথে দেখেছিল হলের পাশের সাইকেল স্ট্যান্ডের গায়ে সিনেমাটার বিজ্ঞাপনী ফ্লেক্স বসানো হয়েছে। বড় বড় লাল অক্ষরে লেখা মেডিউসাস কার্স। তার নিচে ভয়ানক এক রাক্ষসীর মুখ। এক ঝলক তাকালেই যে কারোর গা ছমছম করবে। মেডুসার গল্পটা শাগনিকের জানা। প্রথম জীবনে সে ছিল গ্রিক দেবী অ্যাথেনার সেবাদাসী। দেবীর মন্দির অপবিত্র করার অপরাধে তার ওপর নেমে আসে নির্মম শাস্তি। তার সুন্দর মুখখানা রাতারাতি কদাকার হয়ে ওঠে। তার ঢেউ খেলানো চুলের ঢাল পরিণত হয় কিলবিলে বিষধর সাপের দঙ্গলে। দেবী তাকে এও অভিশাপ দেন যে তার চোখের দৃষ্টি যে কোনো পুরুষকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করবে। দানবী মেডুসা নাগরিক সমাজ ত্যাগ করে অন্ধকারে আশ্রয় নেয়। সেই থেকে মানবতার প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করে আসছে সে। প্রায় হাঁফাতে হাঁফাতে সিনেমা হলের সামনে সাইকেল থেকে নামলো শাগনিক। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3:35। যাক, বেশি দেরি হয়নি। স্ট্যান্ডে সাইকেল রেখে এক দৌড়ে কাউন্টারের সামনে হাজির হলো। টিকিট বিক্রি করা কাকুটা এতদিনে ওকে চিনে ফেলেছে। হেসে জিজ্ঞেস করলো, দুটো দেবো তো? না, আজ একটাই দাও, বন্ধু আসেনি, একটু পেছনের দিকে দেখে দাও। 100 টাকার নোট এগিয়ে দিল শাগনিক। সে আর বলতে হবে না, তোমার জন্য আমি এন্ড রোড ভালো সিটই রাখি, আর আজ এমনিতেও ভেতরে তেমন ভিড় নেই। টিকিট আর খুচরো নিয়ে খাবারের স্টলের দিকেও পা বাড়ালো। গরম গরম ক্যারামেল পপকর্ন বানাচ্ছে দেবুদা। মাখনের মন করা গন্ধে জিভে জল চলে এলো ওর। বড় এক ঠোঙা পপকর্ন আর পেপসির বোতল কিনে যখন হলে ঢুকলো ততক্ষণে সিনেমা শুরু হয়ে গেছে। হল প্রায় অন্ধকার। পর্দায় ঝাঁ চকচকে এক বিদেশি শহরের ওয়াইড ভিউ দেখানো হচ্ছে। অভিনেতাদের নাম আসছে আর যাচ্ছে। এক হাতে পপকর্ন আরেক হাতে পেপসি সামলাতে সামলাতে কোনো মতে পেছনের রোড দিকে যাচ্ছিল শাগনিক। এমন সময় ওর মুখে টর্চের জোরালো আলো এসে পড়ল। সামনের ছায়ামূর্তিটাকে চোখ কুঁচকে দেখবার চেষ্টা করলো। তখনই টর্চ নিভে গেল আর কেউ একজন বলল, আজ দেরি হয়ে গেল, আমি তো ভাবলাম তুমি আর আসবেই না। গলা শুনেই লোকটাকে চিনে ফেললো শাগনিক। জন আঙ্কেল, অপর্ণা হলের অ্যাটেন্ডেন্ট, সবার কাছ থেকে টিকিট নেয়, সিট দেখিয়ে দেয়। এই কদিনে সেও ওর চেনা হয়ে গিয়েছে। আঙ্কেল, আমার লাস্ট রো 17 নম্বর সিট, একটু দেখিয়ে দাও না। ওই তো লাস্ট রো, 17, 18 আর খুঁজতে হবে না, যেটাই ইচ্ছে আরাম করে বসে যা। দেখছই তো হল প্রায় ফাঁকা। সেই মতো একটা সিটে বসে পড়লো শাগনিক। হাতে ধরা খাবার নামিয়ে রাখলো পাশের খালি চেয়ারে। মিথ্যে বলেনি জন আঙ্কেল, হলে দর্শক আজ প্রায় নেই বললেই চলে। শেষ সারিতে শাগনিক একা, তার সামনের সারিতে কেউ নেই। দুটো রো আগে ডান দিকের কোনায় দুজন লোক পাশাপাশি বসে আছে। মিডল রোগুলোতে হাতে গোনা 4-5 জন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সামনে থেকে আর কেউ আছে কি না বোঝা যাচ্ছে না। এত ভালো সিনেমা দেখতে এত কম অডিয়েন্স, অবাক ব্যাপার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসব ভাবনা শাগনিকের মাথা থেকে উবে গেল। সম্পূর্ণ মনোযোগ দখল করে নিল মেডিউসাস কার্স। সিনেমার প্লটটা দুর্দান্ত। গ্রিক পুরাণে মেডিউসা বেথেল অ্যাটকিন্স নামের এক মাঝবয়সী মহিলার ছদ্মবেশে হাজির হয়েছে আধুনিক আমেরিকায়। লস অ্যাঞ্জেলেসের একটা মিডল গ্রেড স্কুলে টিচারের চাকরি নিয়েছে। বড়রা কেউ তার স্বরূপ বুঝতে পারে না ঠিকই, কিন্তু কিভাবে যেন ক্লাস 6-এর 3 জন ছাত্রছাত্রী তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। ওরা নিজেরাই গোয়েন্দাগিরি চালাচ্ছে মিস অ্যাটকিন্সের ওপর। এদিকে মেডিউসা নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে এর মধ্যেই স্কুলের দারোয়ান আর জ্যানিটরকে পাথরে পরিণত করে বেসমেন্টে লুকিয়ে ফেলেছে। অন্যমনস্কভাবে পপকর্নের ঠোঙায় হাত দিল শাগনিক, কিন্তু একটা পপকর্নেও ওর আঙুল ঠেকলো না। অনবরত মুখ চালাতে চালাতে কখন যেন ঠোঙা খালি হয়ে গিয়েছে। চুমুক দিতে গিয়ে আবিষ্কার করলো পেপসির বোতলেরও অবস্থা
তথই বচ। উঠে গিয়ে আরেকবার যে নিয়েই আসা যায়, কিন্তু সিনেমা এমন সাসপেন্সের জায়গায় পৌঁছেছে যে শাগনিকের উঠতে ইচ্ছে করলো না। একটু পরে ইন্টারমিশন হবে, তখন না হয় যাওয়া যাবে বাইরে, এই ভেবেই বসে রইল পর্দায় চোখ লাগিয়ে। সিনেমায় 3 বন্ধু এরিক, সামান্থা আর ভিসি নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত, কিভাবে নতুন টিচারের রহস্যের পর্দা ফাঁস করা যায় তা নিয়ে। প্ল্যান করা হলো ছুটির পরে স্কুলে যখন কেউ থাকবে না, সেই সময় মিস অ্যাটকিন্সের অফিস তন্ন করে খুঁজে দেখতে হবে। সামান্থা ধরা পড়ার ভয় কিন্তু করতে লাগলো, আবার ভিসিও নিমরাজি। শেষ পর্যন্ত কাজের দায়িত্ব নিল এরিক। সামান্থার চুলের ক্লিপ দিয়ে দরজার তালা খুলে অফিসের ভেতরে ঢুকে পড়ল। ডেস্কের ড্রয়ার, দেওয়াল, আলমারি হাতড়ে কিচ্ছু পেল না ও। হতাশ হয়ে চলে আসতে যাবে, তখনই ওর নজর গেল ঘরের কোণে রাখা কাপড় দিয়ে ঢাকা ছোট্ট একটা ক্যাবিনেটের দিকে। সৌভাগ্যবশত ওটায় তালা দেওয়া ছিল না। পাল্লা ধরে টান দিতেই এরিকের মাথা ঘুরে গেল। একটা তাকে সাজানো সারি সারি প্রস্থেটিক মুখোশ, মধ্যবয়সী সাদা চামড়ার মহিলাদের জন্য মানানসই, ল্যাটেক্স আর সিলিকন দিয়ে এমন নিখুঁতভাবে বানানো যে মানুষের মুখ বলে যে কেউ ভুল করবে। তার নিচের আরও অনেকগুলো মেয়েদের ব্যবহারের উপযোগী পরচুলা রাখা, কোনোটা সোনালি, কোনোটা বাদামি, কোনোটা আবার লাল। এগুলো উন্নত মানের, নকল বলে বোঝার উপায়ই নেই। গোটা বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এরিকের কাছে। বেথেল অ্যাটকিন্স আসলে একটা ছদ্মবেশ। তার পেছনের মানুষটা হয়তো একজন অপরাধী বা গুপ্তচর, নিজের প্রকৃত পরিচয় গোপন করে ওদের স্কুলে এসে চাকরি নিয়েছে। সত্যিটা সকলের জানা উচিত, এই ভেবে একটা মুখোশ আর পরচুলা পকেটে ঢুকিয়ে নিল এরিক। পরদিন সকালেই প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করে তার হাতে প্রমাণগুলো তুলে দেবে ও। তারপর তিনি যা ভালো বুঝবেন সেই মতো ব্যবস্থা নেবেন। অফিস থেকে বেরোনোর জন্য পেছন ঘোরার সঙ্গে সঙ্গেই স্থির হয়ে গেল ও। দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে বেথেল অ্যাটকিন্স। তার মুখটা ভীষণ রাগে থমথম করছে। ফাঁদে পড়া ইঁদুরের মতো এরিক ছটফট করে উঠল। পালানোর কোনো পথ পাওয়া যায় কিনা তার খোঁজে ব্যস্ত হলো, কিন্তু মিস অ্যাটকিন্স এর হাত এড়িয়ে ঘর থেকে বেরোনোর কোনো উপায় দেখতে পেল না সে। মরিয়া হয়ে টেবিলের উপর রাখা একটা ব্রোঞ্জের মূর্তি হাতে তুলে নিল এরিক, আত্মরক্ষার অস্ত্র হিসাবে। কাঁপা গলায় বলল, আমার বন্ধুরা জানে আমি এখানে এসেছি। আমি যদি আর কিছুক্ষণের মধ্যে ওদের কাছে ফিরে না যাই, ওরা 911 নম্বরে ফোন করে পুলিশকে আপনার সম্বন্ধে সব কিছু জানিয়ে দেবে। এবার মিস অ্যাটকিন্স এর মুখে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। স্বরে কৃত্রিম মিষ্টতা ফুটিয়ে জানতে চাইল, কি জানিয়ে দেবে? এটাই যে আপনি একজন ক্রিমিনাল বা ভিনদেশের স্পাই, নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছেন। হাসিটা আরও চওড়া হলো। তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি মিথ্যে কথা বলছো। তোমার বন্ধুরা কিচ্ছু জানে না, ওরা এতটাই ভীতু তোমার সঙ্গে আসেও নি, না হলে অফিসের বাইরে দাঁড়িয়ে পাহারা দিত, অ্যাটলিস্ট আমাকে দেখা মাত্র তোমাকে সতর্ক করতো। এদিকে সব সাহস এক নিমেষে উবে গেল। শুকনো ঠোঁটে জিভ বোলাতে বোলাতে পরিস্থিতিটা সামলানোর প্রয়াস করলো। আমাকে যেতে দিন প্লিজ, আমি কাউকে কিছু বলবো না। এইগুলো পকেট থেকে মুখোশ পরচুলা বের করে মেঝেতে ছুঁড়ে দিল। এগুলো নিয়ে নিন, আমি কিছুই দেখিনি, আমার জন্য আপনার কোনো বিপদ হবে না। আমার আসল রূপ না দেখেই চলে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। প্রায় হিস করে বলল নকল বেথেল অ্যাটকিন্স, কিন্তু কথাগুলো গম গম করে বাজলো শাগনিকের কানে। তুমি এত পরিশ্রম করে আমার ওপর গোয়েন্দাগিরি চালালে, তার ফল তো তোমাকে পেতেই হবে। দেখো দেখো আমাকে। এক টানে নিজের মুখোশ আর পরচুলা খুলে ফেলল সে, আর চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো এরিকের মুখ দিয়ে। আঁতকে উঠল দর্শকের আসনে বসা শাগনিকও।
কদাকার সবুজ মুখটা যেন নরকের গভীর কুণ্ড থেকে উঠে আসা কোনো পিশাচিনীর। কুঁচকানো চামড়ায় লুকিয়ে আছে শত সহস্র বছরের মলিনতা, অশুভ ইতিহাস। চোখের সাদা অংশ বলে কিছুই নেই, পুরোটাই রক্তের মতো লাল, আর তার মাঝে কালো মণি অতল গহ্বরের মতো জেগে রয়েছে। তবে সবচেয়ে অস্বাভাবিক হলো তার মাথার গোছা গোছা চুল, যা প্রকৃতপক্ষে কয়েকশো জীবন্ত সবুজাভ হলুদ সাপ। তার মাথা জুড়ে কিলবিল করছে ওরা, চেরা জিভে বাতাসে নড়ছে, হিস হিস শব্দ করছে। হাজার হাজার বছর ধরে কত চেহারা, কত পরিচয় পাল্টেছি আমি। মানবী সেজে মানব সমাজের বুকে আত্মগোপন করে থেকেছি, আর সুযোগ বুঝে প্রতিশোধ নিয়েছি একের পর এক শিকার। আয়নায় মুখ দেখতে ভুলে গেছি, কিন্তু নিজের নাম ভুলিনি। জানতে চাও আমার নাম? গলাটা তীক্ষ্ণ হলো। মেডিউসা, গর্গন মেডিউসা। ক্যামেরা মেডিউসার দিকে স্থির হয়েছে। না, ঠিক স্থির নয়, ক্যামেরার লেন্স প্রতি মুহূর্তে যেন এগোচ্ছে বীভৎস মুখটার দিকে, ইঞ্চি ইঞ্চি করে, আর পর্দা একটু একটু করে আকারে বড় হচ্ছে সেটা। চোখ সরাতে পারছে না সাগ্নিক, জাদুকরের সম্মোহনী মন্ত্রে বশ হওয়া বালকের মতো নির্নিমেষ চেয়ে রয়েছে জলজলে দুটো চোখের দিকে। বলা ভালো, চেয়ে থাকতে বাধ্য হচ্ছে। বড্ড শীত করছিল ওর, গায়ে কাঁটা দিচ্ছিল রীতিমতো। ওর চেতন মন ওকে যুক্তি দিচ্ছিল, হাফ হাতে জামা পরে এসেছে বলে তার সিনেমা হলের এসিগুলোর টেম্পারেচারে এতটাই কম যে এরকম ঠান্ডা লাগতেই পারে। কিন্তু অবচেতনে ও বুঝতে পারছিল প্রচণ্ড একটা ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। এমন ভয় যার উৎস ইহজগতের কোথাও নয়, বরং লৌকিক অলৌকিক জানা অজানার সীমান্তার ওপারে। সিট ছেড়ে উঠে দাঁড়াতে গেল সাগ্নিক, কিন্তু ওর হাত পাগুলো যেন হাতল আর পায়ার সঙ্গে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কেউ। অবর্ণনীয় আতঙ্কের একটা অনুভূতি সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো ছোবল মারল ওকে। জনশ্রুতি অনুযায়ী মেডিউসার চোখের দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যায়। তাহলে কি কোনোভাবে অঘটন ঘটে গিয়েছে? সিনেমার চরিত্র এরিকের মতো ও চিরতরে পাথর হওয়ার দিকে এগোচ্ছে? পাগলের মতো নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো সাগ্নিক, এবং ব্যর্থ হলো। মায়াবী বাঁধন যেন আরও শক্ত হয়ে কেটে বসল ওর চামড়ায়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেও খেয়াল করলো জমাট আঁধারের একটা বৃত্ত ওর চারপাশের জগৎটাকে ছোট করে আনছে। অনেকগুলো অশরীরী অবয়ব যেন ওর ওপর নজর রাখছে। আশঙ্কাটাকে মনের বিভ্রম্বরে উড়িয়ে দিতে চেয়েও থমকালো সাগ্নিক। যা কিছু ওর সঙ্গে ঘটছে তারও বা কী ব্যাখ্যা দেবে ও? ওদিকে সিনেমার রিলটা একই জায়গায় আটকে গেছে। পর্দা থেকে মেডিউসা কিছুতেই সরছে না, অথচ ইন্টারভেলও হচ্ছে না। সিনেমা হলের আলো জ্বললে আর উঠছে না। বড় হতে হতে গোটা স্ক্রিন দখল করে নিয়েছে পুরাণ বর্ণিত রাক্ষসীর মুখ। সাপের দঙ্গলের ক্রুব্ধ ফুসফুসানির দামাল ঝড়ের মধ্যে আছড়ে পড়ছে ওর দেহের প্রতিটা রোম ক্রুপ্পে। জন আঙ্কেলকে ডাকলে হয়তো এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে, এই ভেবে মুখ খুলল সাগ্নিক। কিন্তু খসখসে একটা গোঙানি ছাড়া কোনো আওয়াজ ওর জিভ দিয়ে উচ্চারিত হলো না। এমন সময় ওর মনে পড়ল সামনের কয়েকটা রো দূরে বসে থাকা দুজন দর্শকের কথা। যদি কোনোভাবে ওদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে হয়তো এই যাত্রায় রক্ষা পেয়ে যাবে ও। নিশ্চয়ই ওরা উদ্ধার করবে লোকগুলো। এতক্ষণ হাতে ধরে থাকা কোল্ড ড্রিঙ্কসের খালি বোতলটা সর্বশক্তি দিয়ে সামনে ছুঁড়ে দিল। দেওয়ালে ধাক্কা খেয়ে মেঝেতে গিয়ে পড়ল ওটা। খট করে একটা শব্দ হলো। সিটে বসা দুই ছায়ামূর্তি একযোগে পেছনে ফিরল, সাগ্নিকের দিকে তাকালো। আর তখনই যে ক্ষীণ আশার প্রদীপ ওর অন্তরে সাময়িকভাবে জ্বলে উঠেছিল, দপ করে নিভে গেল। ওদের দুজনেরই মুখের আদল হুবহু মেডুসার মতো,
যেন পর্দার মুখটাই কেটে দু জায়গায় বসানো, লাল চোখে প্রতিহিংসা জ্বলছে। কালো জিভ এবড়ো খেবড়ো দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে উত্তেজনায় লকলক করছে। শাগনিকের স্নায়ু আর এই চাপ সহ্য করতে পারল না। মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে ওর অবশ হয়ে উঠল শরীরটা। চোখ দুটো আতঙ্কে ঠেলে বেরিয়ে আসতে চাইল। সিট থেকে মেঝেতে গড়িয়ে পড়ার মুহূর্তেই ওর চোখের সামনে নেমে এলো কালো পর্দা। খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো। চোখে মুখে কেমন একটা ভেজা ভেজা ভাব টের পেল শাগনিক। কষ্ট করে চোখ মেলল। আলোর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগলো কিছুটা। তারপরও দেখলো 3টে উদ্বিগ্ন মুখ ওর ওপর ঝুঁকে আছে। তার মধ্যে একটাই মুখ চেনা, জন আঙ্কেলের। বাবারে, পুরো ভয় পাইয়ে দিয়েছিল তো। তখন শরীর কেমন লাগছে জানতে চাইল জন আঙ্কেল। আমার কি হয়েছিল? বিহবলের মতো প্রশ্ন করলো শাগনিক। মাথাটা সামান্য ভার লাগা ছাড়া সেরকম কোনো অসুবিধে বোধ হচ্ছিল না ওর। সে তো আমি জানি না। সিনেমা শেষ, আলো জ্বলে উঠছে, লোকজন বেরোচ্ছে, হঠাৎ শুনলাম চেঁচামেচি। এসে দেখি তুমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছো, আর এই দুজন ভদ্রলোক তোমাকে ঘিরে রয়েছেন। আমি জলের ছিটে দিতে দিতে তোমার জ্ঞান ফিরল। সিনেমা শেষ হয়ে গেছে? হ্যাঁ, মিনিট 15 হয়ে গেছে। কেন, তুমি শেষ অবধি দেখোনি? আমি কিছু মনে করতে পারছি না, সত্যি কথাটাই বলল শাগনিক। সিনেমা দেখে ভয় পেয়ে গেছিল বোধহয়, তাতেই নার্ভ ফেল করেছে, বলে উঠল দুটো লোকের মধ্যে একজন। তার সঙ্গীও মাথা নেড়ে সায় দিল। বাবা মারাও আজকাল এত কেয়ারলেস হয়েছে, বাচ্চাদের এসব সিনেমা দেখতে একা ছেড়ে দিচ্ছে। জন আঙ্কেল হাত ধরে ওকে তুলে দাঁড় করালো। এখন ঠিক আছো তো? একা ফিরতে পারবে নাকি বাড়িতে ফোন করে কাউকে আসতে বলবো? না না, আমি একদম ঠিক আছি, জোরের সঙ্গে বলল শাগনিক। মা জানতে পারলে কেলেঙ্কারি কাণ্ড হবে, হয়তো ওকে সিনেমাই দেখতে আসতে দেবে না। আসলে 2 দিন আগেই তো জ্বর হয়েছিল, শরীরটা এখনো একটু দুর্বল, তাই হয়তো চোখ লেগে গেছিল। তা হতে পারে। জন আঙ্কেলকে কিছুটা আশ্বস্ত দেখালো। ওর কাঁধে একটা চাপড় দিয়ে আঙ্কেল বলল, বেশ, এবার তাহলে বেরিয়ে পড়ো। 6:45 বাজে, আর দেরি করলে বাড়ির লোকে চিন্তা করবে। আর হ্যাঁ, রাতে মনে করে 1 গ্লাস গরম দুধ খেয়ে নেবে। বাধ্য ছেলের মতো ঘাড় নাড়ল শাগনিক। অচেনা লোক দুটো ওর সঙ্গে হ্যান্ডশেক করলো। আমরাও চলি খোকা, শরীরের যত্ন নিও কেমন? আর পরিবারকে এ ধরনের সিনেমা দেখার সময় সঙ্গে নিয়ে এসো। এক্সিট লেখা দরজার দিকে এগিয়ে গেল ওরা। ওদের পেছন পেছন হল থেকে বেরিয়ে এলো শাগনিকও। দেখলো বাইরেটা অন্ধকার করে এসেছে। যতটা না বেলা পড়ার জন্য, তার চেয়ে অনেক বেশি আকাশে মেঘ জমে শোঁ শোঁ করে হাওয়া বইছে। খুব শিগগির বৃষ্টি নামবে। তাড়াতাড়ি সাইকেল স্ট্যান্ডের দিকে হাঁটা দিল। আর তখনই সিনেমার ফ্লেক্সটা আরেকবার চোখে পড়ল ওর। মেডিউসার ভয়ালো চেহারাটা দেখা মাত্রই একটা শিরশিরানি ভাব ওর শিরদাঁড়া বেয়ে নেমে এলো। হাত পা ঝিমঝিম করে উঠল। মনের চাপা ভয়টা যেন আবার মাথা তুলতে চাইল, কিন্তু সেই দুঃস্বপ্নকে বাস্তবে ফিরে আসবার সুযোগ দিল না শাগনিক। এক ঝটকায় ছবিটা থেকে চোখ সরিয়ে নিল। আর কি আশ্চর্য, তৎক্ষণাৎ উধাও হয়ে গেল অস্বস্তির ভাবটা। সাইকেলে চেপে ফোঁটা ফোঁটা ঝরতে থাকা বৃষ্টির মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কৌতূহলের হাতছানি সত্ত্বেও পেছন ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত বাতাসের দমকে দুলতে দুলতে একসময় ফ্লেক্সটা লুটিয়ে পড়েছে মাটিতে, আর তার নিচ থেকে বেরিয়ে এসেছে হিলহিলে সবুজ একটা সাপ। ফনা তুলে কাউকে যেন খুঁজছে। লাল অঙ্গারের মতো দুটো চোখ চারপাশ জরিপ করছে ধূর্তভাবে, তারপর অবিশ্বাস্যভাবে মিলিয়ে যাচ্ছে আবছায়ায়। তো শেষ হলো আজকের গল্প। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটা। ভালো লেগে থাকলে দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব প্রেস করে দেবেন।